বা পদার্থ নিয়ে যখন আমরা পড়াশোনা শুরু করেছি, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কিভাবে তৈরি সেটা নিয়ে আমরা যদি দেখি, প্রায় 600 BC এই সময় ঋষি কণাদ, ভারতের ঋষি কণাদ এবং গ্রিক আরেকজন ছিলেন, তার নাম ডেমোক্রেটাস, এই দুজন, ইনি ভারতীয় এবং গ্রিক ডেমোক্রেটাস, ওকে, এই দুজন দার্শনিক এনাদের মতামত প্রকাশ করেছিলেন যে সেই আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছি বড় বড়, সে সবই খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কণা দিয়ে তৈরি। যেমন আমি এই যে আমাদের মার্কার পেনটা, এই মার্কার পেনটাও খুবই ছোট ছোট প্লাস্টিকের কণা দিয়ে তৈরি, এটা আমরা এখন জেনে গেছি। বাট সে সময় আমরা জানতাম না যে কিভাবে এগুলো তৈরি হয়। তো প্রায় যখন আমরা দেখলাম যে 600 খ্রিস্টপূর্বাব্দে ঋষি কণাদ এবং ডেমোক্রেটাস এর কথা বলেছিলেন, পরবর্তীকালে আমরা দেখতে পাই যে 1800 শতাব্দীতে, তো এই 1800 শতাব্দীতে আমরা একটা ধারণা পাই, যেই ধারণাটা দেন ল্যাভোসিয়ার। তো এই ল্যাভোসিয়ারের দুটি মতামত ইনি প্রকাশ করেন। একটি ছিল ভরের নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র, আরেকটি ছিল সমানুপাত সূত্র। এবার বলবেন যে এগুলো কি জিনিস, আজকে তো আমি পড়াচ্ছি আপনাদেরকে অণুপরমাণু, এগুলো হঠাৎ আসছে কেন? তো এগুলো অবশ্যই জানা দরকার অণুপরমাণু পড়বার জন্য। তো ভরের নিত্যতা সূত্র নিয়ে আমরা মোটামুটি সবাই জানি, তাও আমি একটু বলে দিচ্ছি। ভর অর্থাৎ ভর আমরা কাকে বলছি, কোনো বস্তুর মধ্যে কি কতটা ম্যাটেরিয়ালস রয়েছে, কতটা জিনিস রয়েছে, সেটাকেই আমরা বলছি তার ভর। তো কতটা রয়েছে এই জিনিসটা আমরা যে বস্তুগুলো দিয়ে তৈরি, সেই জিনিসগুলোকে আমরা কি করতে পারছি, এই জিনিসগুলোকে আমরা সৃষ্টি করতে পারছি না, ধ্বংসও করতে পারছি না। এটা কি হচ্ছে, একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ কোনো বস্তু, এই ভর এবং এনার্জি দুটোরই প্রায় সেম কনসেপ্ট, আমি দুটো একসাথে বলছি। যেমন আমরা দেখছিলাম যে আইনস্টাইন এটা প্রমাণ করেছিলেন পরবর্তীকালে, তার সেই বিখ্যাত E=mc², এই ফর্মুলাতে, যেখানে E সমান এনার্জি, m বস্তুর ভর অর্থাৎ মাস, এবং c সেটাকে আমরা কি বলছিলাম, আলোর গতিবেগ, যেটা c। তো এই যে তিনটে বস্তু, অর্থাৎ এক্ষেত্রে আপনারা দেখুন, আমরা যদি c এটাকে যদি আমরা সরিয়ে দিই, তো আলোর গতিবেগ তো সব জায়গাতেই সমান হয়, তো সিটাকে যদি আমরা কনস্ট্যান্ট, এটাকে আমরা সরিয়ে নিই, তাহলে আমরা কি দেখছি, এনার্জিটা মাসে ট্রান্সফার হচ্ছে এবং মাসটা এনার্জিতে ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ ভর এবং শক্তির একটা নিত্যতা সূত্র চলে আসে, যে ভর এবং শক্তিকে কোনোভাবেই আমরা সৃষ্টি করতে পারছি না বা ধ্বংস করতে পারছি না, এটা জাস্ট একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার হয়ে আসছে। তো এই জিনিসগুলো আমরা আমাদের জেনে রাখা দরকার। এবং দ্বিতীয় যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এর জন্য, সেটা হচ্ছে সমানুপাত সূত্র। অর্থাৎ সমানুপাত সূত্রটা ঠিক কীরকম, যে আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি, আমাদের পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি, যেমন ধরুন এই আমাদের কাছে যেটা রয়েছে দুধ, আমি যদি দুধের একটা এক্সাম্পল নিই, তো এখানে যতটা পরিমাণ দুধ রয়েছে, আমরা কি জেনেছিলাম মিশ্রণ চ্যাপ্টারে, যে দুধ হচ্ছে দুটো বস্তুর মিশ্রণ, একটা হচ্ছে জল আর একটা কি, ফ্যাট। ওকে, জল আর ফ্যাট, এই দুটো জিনিসের আমাদের মিশ্রণ হচ্ছে দুধ। তো এক্ষেত্রে আমরা যেইভাবেই দুধ নিই না কেন, সেক্ষেত্রে জল এবং ফ্যাটের অনুপাত সব সময় সমান থাকবে। অর্থাৎ আপনি যদি একটা বড় পাত্র থেকে প্রথমে 1 গ্লাস তোলেন আর আরেকটাতে যদি 1 বাটি তোলেন, দুটোর ক্ষেত্রেই আমরা যদি এর ক্ষেত্রেও আমরা দেখি এবং এর ক্ষেত্রেও দেখি, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা দেখতে পাবো, দুটোর ক্ষেত্রেই আমাদের যে জল এবং ফ্যাটের অনুপাত দুটোই কিন্তু আমরা সেম পাবো। এবার এটা তো গেল একেবারে বাচ্চাদের মতোভাবে আমি আপনাদেরকে বললাম, তবে এটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, যেটা আমি পরবর্তীকালেও আমি আপনাদেরকে দেখাবো, যে জলকে যদি আমরা ভাঙি, একটু যদি আমরা কেমিক্যাল দিকে চলে যাই, যে জল H2O, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে আমরা কি পাচ্ছি, হাইড্রোজেন আর অক্সিজেন, তাই তো, হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছি। এই হাইড্রোজেন এবং অক্সিজেনের যদি অনুপাত আমরা দেখি, সেক্ষেত্রে আমরা সবসময় এটাকে হাইড্রোজেন 1 এবং অক্সিজেন 8, অর্থাৎ 1 আয়তন হাইড্রোজেনের সঙ্গে 8 আয়তন অক্সিজেন মিশে আমাদের জল তৈরি করছে। সেটা আপনি যে ধরনের জল নিন না কেন,
অর্থাৎ সেটা আপনি সমুদ্র থেকেও যদি জল নেন বা সেটা যদি আপনি পুকুর থেকেও জল নেন, প্রত্যেক ক্ষেত্রে আমরা এইভাবেই পাবো, যেটা ওনারা বলে গিয়েছিলেন। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে একটা পিওর ওয়াটার হিসাবে আমরা ধরছি। এটাকে আপনি ভাববেন না যে সমুদ্রে তো অনেক লবণ, বালি, অন্যান্য জিনিস মিশ্রিত অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে তো কনসেপ্টটা আলাদা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমরা যে জলটার কথা বলছি, এটা কিন্তু কমপ্লিটলি পিওর ওয়াটারের কথা বলছি। ওকে, এক্ষেত্রে কিন্তু কোনো মিশ্রণ আমাদের থাকছে না বা এর মধ্যে অন্য কোনো কিছু সলিউবল অবস্থায় থাকছে না। ঠিক আছে, এবার আমরা চলে আসি 1800 শতাব্দীর পর, ঠিক 8 বছর পর, 1808। এই সময় একজন সায়েন্টিস্ট যার নাম জন ডাল্টন, ইনি এই যে মহর্ষিরা যে সমস্ত কথাগুলো বলে গিয়েছিলেন, ঋষি কণাদ বা ডেমোক্রেটাস, এনারা বলেছিলেন যে পদার্থ ছোট 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 কণা দিয়ে তৈরি। ইনি সেটাকে সায়েন্টিফিক্যালি প্রুফ করতে সক্ষম হন। অর্থাৎ এর আগে ঋষি কণাদ বা অন্যান্য যে সমস্ত দার্শনিকরা, ডেমোক্রেটাসের মতো দার্শনিকরা যারা বলে গিয়েছিলেন ছোট ছোট কণা দিয়ে তৈরি, তারা কিন্তু এর কোনো সায়েন্টিফিক প্রুফ দিতে পারেননি। কিন্তু ডাল্টন প্রথমবার এইটার প্রুফ দেন যে হ্যাঁ, এগুলো ছোট ছোট কণা দিয়ে তৈরি, এবং এই ছোট ছোট কণাগুলোর নাম দেন অ্যাটম। এই অ্যাটম অর্থাৎ খুব ছোট্ট ছোট্ট কণা, এই ছোট্ট ছোট্ট কণাগুলোকে ইনি নাম দেন অ্যাটম। এবং সাথে সাথে এই অ্যাটমের যে আমাদের বস্তুগুলো ছোট ছোট মলিকিউলস দিয়ে তৈরি রয়েছে, এর উপর কিছু ইনি তথ্য দেন, যে তথ্যগুলোকে আমরা ডাল্টনের পরমাণুবাদ তথ্য হিসাবে জানি। তো এই ডাল্টন তিনি যে পরমাণুবাদের যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলেন, সেই সমস্ত তথ্যগুলো আমি আপনাদেরকে বলছি পরপর পরপর করে, বাট এই প্রত্যেকটা তথ্যই কিন্তু পরবর্তীকালে প্রায় ভুল প্রমাণিত হয়ে যায়। তাহলে আপনি বলবেন যে এগুলো আমরা পড়বো কেন? তো দেখুন, ইতিহাস থেকেই কিন্তু আমরা সব কিছু শিখি, আমরা আমাদের ভুল থেকেই কিন্তু বারবার শিখতে থাকি। তো সেই কারণে আমরা যদি ডাল্টনের এই ভুলগুলো কী ছিল সেগুলো যদি জেনে নিতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো চলুন এবার দেখে নিই আমরা আমাদের পরবর্তী ডাল্টনের যে আমাদের পরমাণুবাদের যে সমস্ত তথ্যগুলো ছিল, সেই সমস্ত তথ্যগুলো দেখে নিই। এক নম্বর উনি বলেন যে আমাদের যে পরমাণুগুলো বা এই যে অ্যাটমগুলো, এই অ্যাটমকে আর ভাঙা সম্ভব নয়। অর্থাৎ এগুলোকে কিন্তু এরা অবিভাজ্য, অবিভাজ্য, এরা অবিভাজ্য, অর্থাৎ এদেরকে কিন্তু কোনোভাবেই ভাঙা সম্ভব নয়। এবং 2 নম্বর কথা, ইনি সেই ভরের নিত্যতা সূত্রের মতো ইনিও বলেন যে আমাদের যে অ্যাটম, একে কিন্তু কোনোভাবেই রাসায়নিক বিক্রিয়া বা কোনো রকমভাবেই কিন্তু একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ধ্বংস করা যায় না। দেখুন, যেগুলো আমি বলবো এগুলো কিন্তু পরীক্ষার জন্য প্রত্যেকটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপর যেটা 3 নম্বর আমি বলছি, সেটা হচ্ছে আমরা অ্যাটমের ওপর দুটো জিনিস দেখলাম, এটাকে ভাঙা যাচ্ছে না, এটাকে সৃষ্টি ধ্বংস করা যাচ্ছে না কোনো রকম কেমিক্যাল রিয়াকশন বা অন্য কোনো রকম পদ্ধতিতে। ঠিক আছে, থার্ডলি আমরা যদি দেখি একই ধরনের আমরা যদি পদার্থ দেখি, তো সেক্ষেত্রে তার যে অ্যাটমগুলো হবে প্রত্যেকটা একই রকম হবে। অর্থাৎ তাদের ভর এবং কেমিক্যাল প্রপার্টিস প্রত্যেকটা একই রকম হবে। এবং ভিন্ন ধরনের যদি হয়, এই ভিন্ন ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা দেখব তাদের মধ্যে যে অ্যাটমগুলো রয়েছে, সেই অ্যাটমগুলোর ভর এবং কেমিক্যাল রিয়াকশান প্রত্যেকটাই আলাদা, যেগুলো কিন্তু পরবর্তীকালে সবই ভুল প্রমাণ হয়। এবার আপনারা বলবেন যে কিভাবে ভুল প্রমাণ হলো? প্রত্যেকটা জিনিস আমি পরপর যখন ক্লাস আমরা পড়াবো, তখন আপনারা দেখতে পাবেন কিভাবে ভুল প্রমাণ হলো। তো আমরা এগুলো নিয়ে এখন ডিসকাস করছি না। ওকে, নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলছি, যে পরমাণুগুলো, এই যে আমরা অ্যাটম, তো যেটাকে আমরা বাংলায় বলছি পরমাণু, ডাল্টনের পরমাণুবাদের এই যে পরমাণুগুলো, এই পরমাণুগুলো কি হচ্ছে, এই পরমাণুগুলো যখন তারা একটা মৌল গঠন করছে বা একটা যৌগ গঠন করছে, যখন তারা যৌগ গঠন করছে বা মৌল গঠন করছে বা একটা কোনো পদার্থ তৈরি করছে, তখন তারা কি করছে, নিজেদের মধ্যে সরল অনুপাতে তৈরি করছে। এবার এই জিনিসগুলো শুনতে এখন খুব কঠিন কঠিন মনে হচ্ছে, একটু ধৈর্য রাখুন, প্রত্যেকটার আমি ক্লিয়ারিফিকেশান দেবো, প্রত্যেকটা জিনিস নিয়ে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এই কটা জিনিস যেগুলো হচ্ছে ডাল্টনের পরমাণুবাদের আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে নেক্সটের জন্য। তো এবার দেখুন, সবার প্রথমে উনি বলেছিলেন যে আমাদের যে অ্যাটম বা পরমাণু, এই অ্যাটম বা পরমাণুকে কোনোভাবেই
আর ভাঙা সম্ভব নয়। কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি যে থমসন ইনি একবার এনার পরীক্ষাগারে পরীক্ষা করবার সময়, এনারা সবাই রসায়নবিদ ছিলেন, তো পরীক্ষাগারে পরীক্ষা করবার সময় ইনি দেখেন যে আমাদের যে অ্যাটমগুলো আছে এর মধ্যে থেকে যে যা কিছু বের হচ্ছে বা এই অ্যাটমগুলো নিয়ে যখন তিনি কাজ করেন, দেখেন আমরা দেখছি এই রকমের একটা চৌম্বক শলাকা, আমরা চৌম্বক শলাকা জানি, সরি একটু ভুল ছবিটা এঁকে ফেললাম। তো চৌম্বক শলাকা এই রকমের হয়, যার একটা নর্থ পোল আর একটা সাউথ পোল থাকে। এই যে নর্থ পোল এ সবসময় সাউথ পোলকে আকর্ষণ করে, আর সাউথ পোল সবসময় নর্থ পোলকে আকর্ষণ করে। ঠিক যেভাবে ছেলেরা মেয়েদেরকে আকর্ষণ করে বা ছেলেরা মেয়েদের দিকে বেশি করে তাকায়, মেয়েরা ছেলেদের দিকে তাকায়। তবে আজকাল তো আরও জানি না কীভাবে সব কিছু বের হচ্ছে। তো যাই হোক, আমি কোনো কিছু নিয়ে সেগুলো নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তো নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাকশন করছে এবং সাউথ পোল নর্থ পোলকে অ্যাট্রাক্ট করে। তো সেভাবেই উনি একবার পরীক্ষা করবার সময় দেখলেন যে কিছু কিছু পরমাণু আছে যারা কি করছে, ঋণাত্মক দিক, অর্থাৎ এই যে চুম্বকের পজিটিভ নেগেটিভ দিক আমাদের রয়েছে, এর যে নেগেটিভ সাইড, অর্থাৎ পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড, এই নেগেটিভ সাইডের দিক থেকে বিক্ষেপ হয়ে পজিটিভ সাইডের দিকে যাচ্ছে কিছু কণা। তো এই যে এই কণাগুলো তিনি পরবর্তীকালে দেখেন যে এই কণাগুলো পরমাণুর মধ্য থেকেই বের হয়ে আসছে এবং এটার তিনি নাম দেন ইলেকট্রন। এবং এই ইলেকট্রনের আবিষ্কর্তা হিসাবে যে থমসনের নাম চলে আসছে। তো আমরা দেখে নিলাম ইলেকট্রন কিভাবে তৈরি হলো। তো ইলেকট্রন যখন তৈরি হলো, ঠিক তারও আগে আরও একজন সায়েন্টিস্ট ছিলেন যার নাম গোল্ডস্টেইন। ওকে, গোল্ডস্টেইন। এই গোল্ডস্টেইন আমি লিখে দিচ্ছি, বাংলাতেই লিখে দিচ্ছি। এই গোল্ডস্টেইন ইনি একবার গ্যাস মোক্ষম করছিলেন পরীক্ষাগারে, রসায়নগারে উনি ওনার গ্যাস মোক্ষম করছিলেন। তো এই গ্যাস মোক্ষম করার সময় ইনিও লক্ষ্য করেন কিছু কণা আছে তারা আমাদের পজিটিভ সাইডের দিকে না গিয়ে নেগেটিভ সাইডের দিকে যাচ্ছে, অর্থাৎ পজিটিভ সাইড থেকে বিক্ষেপ হয়ে নেগেটিভ সাইডের দিকে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে উনি এটা অনুমান করেন, অর্থাৎ এর ক্ষেত্রে কিছু পজিটিভ কণাও রয়েছে। আমরা যেটা ইলেকট্রন দেখেছিলাম সেটা আমরা পজিটিভের দিকে যাচ্ছিল, অর্থাৎ সেগুলো নেগেটিভ ছিল, অর্থাৎ এই নেগেটিভ চার্জ পার্টিকেল যেটাকে আমরা ইলেকট্রন বলেছিলাম, পরবর্তীকালে সিমিলারলি পজিটিভ চার্জ বিশিষ্ট কিছু কণা যেগুলো এখনও নিউক্লিয়াসের কথা আসেনি, যেগুলো আমাদের কি হচ্ছে পরমাণুর মধ্য থেকে বের হয়ে আমরা কি দেখছি নেগেটিভের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভকে আকৃষ্ট করছে। তখন উনি বুঝতে পারেন যে এই ধরনেরই কিছু একটা রয়েছে এবং পরবর্তীকালে কিছু বিজ্ঞানীরা এটার উপর আরও পরীক্ষা নিরীক্ষা করেন এবং দেখতে পান যে ঠিক এই ইলেকট্রনের সমান চার্জ বিশিষ্ট আরেকটি কণা যেটা পরমাণুর মধ্যে রয়েছে, যেটার নাম দেন প্রোটন, যেটার নাম পরবর্তীকালে দেওয়া হয় প্রোটন। অর্থাৎ এই প্রোটনের আবিষ্কর্তা হিসেবে আমরা যেটা জানলাম গোল্ডস্টেইন, অর্থাৎ এই প্রোটনের যেটা আবিষ্কারক ইনি হচ্ছেন গোল্ডস্টেইন। তো এটা নিয়ে আর কোনো অসুবিধা রইল না আশা করি। এইবার আমরা চলে আসছি যে দেখুন, আমরা যদি দেখি যে প্রোটন আর ইলেকট্রনের ওপর তো আমরা একটা মোটামুটি কনসেপ্ট পেলাম যে প্রোটন কী জিনিস, ইলেকট্রন কী জিনিস আমরা বুঝলাম। তো একটা পজিটিভ তড়িদাহিত কণা, একটা নেগেটিভ তড়িদাহিত কণা, কিন্তু পরমাণুর মধ্যে তাহলে এই কণাগুলো ঠিক কীভাবে বিস্তার করে রয়েছে। তো সেই সময় আমরা দেখতে পাই আরও একজন সায়েন্টিস্ট ছিলেন যার নাম রাদারফোর্ড। ইনি কী করলেন, খুব পাতলা একটা গোল্ড মানে পাতলা এই ধরনের একটা পাতলা সোনার প্লেট। তো এর মধ্য দিয়ে দেখুন, এই সময় আরও একটা কথা বলে রাখি, নিউট্রন প্রোটন আবিষ্কার হওয়ার পর ঠিক সেই রকম সময় আমাদের বিজ্ঞান জগতে আরও একটা আবিষ্কার হয়, খুব ভয়াবহ আবিষ্কার, খুব ভালো আবিষ্কার বলা যায় এবং খুবই ভয়ানক আবিষ্কার, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা কিন্তু আবিষ্কার হয়, যদিও তখন তাকে তেজস্ক্রিয়তা বলা হতো না। তেজস্ক্রিয়তা নামটা পরবর্তীকালে মাদাম কুরি এবং পিয়ের কুরি, অর্থাৎ কুরি দম্পতি, এনারা এটা দিয়েছিলেন এবং তারা পরবর্তীকালে এর ওপর যাই হোক নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এই রাদারফোর্ড ইনি কী করেন, যখন আমাদের তেজস্ক্রিয়তার জন্য কিছু কণা আবিষ্কার হয়
তার মধ্যে একটা কণা আমরা জানি তেজস্ক্রিয়তা আলফা বিটা গামা, 3 ধরনের আমরা আয়ন পাই, 3 ধরনের কণা পাই। তো এর মধ্যে যে আলফা কণা রয়েছে, এই আলফা কণা যেগুলো কি হয় পজিটিভ, আলফা কণা পজিটিভ তড়িদাহিত কণা। তো এই যে পজিটিভ তড়িদাহিত কণা, এই পজিটিভ তড়িদাহিত কণাগুলোকে আমরা যদি এর মধ্যে পাঠাই, কোনো একটা পরমাণুর মধ্যে যদি পাঠাই, তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা দেখব যে পরমাণুর মধ্যে যেখানে পজিটিভ কণা রয়েছে সেই কণাগুলো সেইখান দিয়ে বিক্ষিপ্ত হবে। অর্থাৎ যদি বেশিরভাগ জায়গায় পজিটিভ কণা থাকে তাহলে খুব বেশি পরিমাণে বিক্ষিপ্ত হবে এই কণাগুলো, কেননা সেম পজিটিভ পজিটিভ সবসময় তাদের মধ্যে বিক্ষেপ দেখা যাবে, তাদের মধ্যে আকর্ষণ দেখা যাবে না। তো এই সময় অ্যাকচুয়ালি পরমাণুর একটা গঠন আসে, যে গঠনটাকে আমরা কি বলছি, পাম্প পুডিং মডেল বলছি। সেক্ষেত্রে আমরা পাম্প পুডিং মডেলের ক্ষেত্রে কি দেখতে পেতাম, পাম্প পুডিং মডেলের ক্ষেত্রে আমরা যেটা দেখতাম যে মোটামুটি তারা একটা এরভাবে ধারণা করতো, বা তরমুজের মতো একটা কিছু, তরমুজকে যদি অর্ধেক কেটে ফেলি, তার যে লাল অংশটা থাকছে এবং ভেতরে যে বীজগুলো থাকছে, এইভাবে ইলেকট্রনগুলো থাকছে, এবং এই পুরো যে লাল অংশটা, পুরো লাল অংশ জুড়েই কিন্তু প্রোটন রয়েছে, এরকম ধরনের একটা মোটামুটি ধারণা রাখতেন তখনকার বিজ্ঞানীরা। তো এটাকে আমরা বলছি পাম্প পুডিং। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে প্রত্যেকটা জায়গায় যদি প্রোটন কণা থাকে তাহলে কি হবে, প্রত্যেকটা জায়গায় আলফা কণা বিক্ষিপ্ত হয়ে চলে যাবে, তাই তো? আলফা কণা প্রত্যেক জায়গায় বিক্ষিপ্ত হয়ে চলে যাবে এখান থেকে। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা দেখলাম তখন কিন্তু আমরা সেভাবে দেখতে পেলাম না। যখন আমরা আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড এই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টটা করেন, তখন আমরা কি দেখছিলাম, যে গোল্ডের মধ্যে দিয়ে যখন উনি আলফা কণাকে পাঠিয়ে দিলেন, তখন দেখা গেল খুবই নগণ্য পরিমাণ, অর্থাৎ প্রায় 10,000 ভাগের মধ্যে একটি কণা যেটা ডাইরেক্টলি 180 ডিগ্রিতে ফেরত এসেছে, বাকি কিছু কণা বিক্ষিপ্ত হয়েছে, এবং ম্যাক্সিমাম পরিমাণ কি হচ্ছিল, পাস হয়ে চলে যাচ্ছিল, অর্থাৎ ডাইরেক্টলি এফোর ওফোর হয়ে যাচ্ছিল। অর্থাৎ আপনি যদি মনে করেন যে এরকম একটা কাগজের টুকরো না মাখনের টুকরো, তার মধ্যে দিয়ে আপনি একটা গরম বল ছুঁড়ে দিলেন, তো সে এবার এফোর ওফোর হয়ে গেল। বা একটা মাংসপিণ্ড রাখা রয়েছে, তার মধ্যে দিয়ে আপনি ডাইরেক্টলি বুলেট শ্যুট করলেন, তো এফোর ওফোর হয়ে চলে গেল। ঠিক সেরকমইভাবে আলফা কণা এফোর ওফোর হয়ে চলে গেল। তো এই যখন ধারণা আসলো, বা এটা যখন রাদারফোর্ড দেখলেন, তখন রাদারফোর্ড কিন্তু খুবই হতাশ হয়েছিলেন, কেননা এই পরমাণু মডেল যেটা আমরা পেয়েছিলাম, তো সেটা তো মিলছে না। তো তখন উনি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, এবং এই রাদারফোর্ড ইনি একটা আমাদের এর মধ্যে আসেন, সিদ্ধান্তের মধ্যে আসেন, যে এই যে পজিটিভ তড়িদাহিত যে কণাটা, এই পজিটিভ তড়িদাহিত কণা যেটাকে আমরা নিউট্রন বলছি, এটা সব জায়গায় ছড়িয়ে নেই, এটা রয়েছে কিছুটা ঠিক এইভাবে পরমাণুর ঠিক কেন্দ্রে খুবই ছোট্ট অংশে এটা রয়েছে। এবার বলবেন, যদি এই টোটালটা একটা অ্যাটম হয়, এই টোটালটা যদি একটা অ্যাটম হয়, তাহলে এর ঠিক কতটা অবস্থা? তো একটা যদি এখানে হয়, তাহলে এর থেকে ঠিক 5 কিলোমিটার দূরে আমাদের এর পরিধি পাবো। অর্থাৎ ঠিক বুঝতে পারছেন, 10⁻⁵ এর টোটাল যে আয়তন, তার 10⁻⁵ আয়তন হচ্ছে আমাদের এই পজিটিভ অংশটার, যেটাকে আমরা পরবর্তীকালে নাম দিয়ে দিই কি, নিউক্লিয়াস। যেটাকে আমরা পরবর্তীকালে কি নাম দিয়ে দিই, নিউক্লিয়াস। অর্থাৎ এই নিউক্লিয়াসের আবিষ্কর্তা হলেন রাদারফোর্ড। কোনো অসুবিধা রইল? একেবারে গল্পের মতো নয়, একেবারে সঠিক গল্প যেটা, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যাতে কোনো দিনও ভুলতে আর না হয়। তো এবার ইনি যে একটা পরমাণুর মডেল তৈরি করলেন, অ্যাটমের একটা যে অ্যাটমিক স্ট্রাকচার তৈরি করলেন, সেই অ্যাটমিক স্ট্রাকচারটার দিকে এবার আমরা যাই। আপনারা বলবেন যে ইলেকট্রন প্রোটনের ফার্জগুলো কখন বলবো? অবশ্যই বলবো, সেগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না। আমি প্রত্যেকটা একটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটে নিয়ে কিন্তু কথা বলবো, কোনটার ভর কত, কোনটার চার্জ কত, প্রত্যেকটা জিনিস বলবো। তো এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, কোথায় ছিলাম, রাদারফোর্ডের পরমাণুর মডেল। তো রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দেন, সেটা হচ্ছে ঠিক কিছুটা এরকম, মাঝে আমাদের রয়েছে নিউক্লিয়াস, এবং তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, এভাবে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে,
এভাবে স্পিন করছে, যেমন আমরা বর্তমানে জানি, বা যারা জানি না তাদের ক্ষেত্রেও বলছে জানি না, ঠিক আছে ছাড়ুন। তো ইলেকট্রনগুলো এইভাবে চারিদিকে ঘুরতে থাকছে। তো আমরা তখন বিজ্ঞানে কিছুটা এগিয়ে গিয়েছিলাম যে কিছু একটা বস্তু যদি এইভাবে রোটেশনাল মোশনে, সার্কুলার মোশনে ঘুরতে থাকে, যেমন আমরা দেখেছিলাম যে আমরা যদি নাগরদোলার মধ্যে চড়ি তাহলে কি হয়, আমাদের বাইরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু নাগরদোলাটা এভাবে, যদি একটা নাগরদোলা ঘুরতে থাকে, এভাবে স্ট্যান্ড থাকে এবং এর মধ্যে কিছু এরকম স্পোক থাকে, তো এই স্পোকগুলো কি করে, নাগরদোলাটাকে আটকে রাখে, যাতে এখানে যারা বসে আছে এই পুরো অংশটা বাইরের দিকে ছুঁড়ে চলে না যায়। তো সেরকমভাবেই এদের মধ্যে কিছু একটা টান রয়েছে, যার কারণে এগুলো বাইরের দিকে ছুঁড়ে চলে যাচ্ছে না। কিন্তু এরা যেহেতু অবিরাম গতিতে দৌড়াচ্ছে, তো এদের মধ্যে একটা এনার্জির লস হওয়া উচিত। তো সেই যে এনার্জিটা লস হচ্ছে, তার কারণে এই ইলেকট্রনগুলো তো পরপর গতিশক্তি হারিয়ে একটা সময় নিউক্লিয়াসে এসে আছড়ে পড়া উচিত। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যর্থ হলো? কিছুটা ক্ষেত্রে ব্যর্থ হলেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়নি। কেননা ততদিনে আমাদের কাছে আরও একটা তথ্য চলে আসে, যেটাকে আমরা আরেকজন সায়েন্টিস্টের কথা জানবো। তিনি হচ্ছেন নিলস বোর, যেটাকে আমরা বলছি বোরবেরির তত্ত্ব, বোরের মডেল। এবার আমরা দেখছি নিলস বোরের মডেল। নিলস বোর আরেকজন সায়েন্টিস্ট। আমাদের যে নতুন সায়েন্টিস্ট আমরা যাকে দেখলাম নিলস বোর, ইনি যে তথ্যটা আমাদেরকে দিলেন, সেখান থেকে আমরা কি জানতে পারছি? সেখান থেকে জানতে পারছি যে রাদারফোর্ড যেটা বলেছিলেন যে পরমাণু এইভাবে নিউক্লিয়াসের যেটা প্রোটন এবং এর চারপাশে ইলেকট্রনগুলি ঘুরে বেড়ায় ঠিকই, কিন্তু এরা কি করছে, যখন অবিরাম গতিতে ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু এদের মধ্যে থেকে কোনো এনার্জি লস হচ্ছে না। এনার্জি কিন্তু কোনোভাবেই লস হচ্ছে না, কেননা এনার্জি যদি লস হয়ে যায় তাহলে পরমাণুটা কিন্তু কোনোভাবেই স্থিতিশীল হবে না। অর্থাৎ আমরা এর কি খুব হায়ার ফিজিক্সে খুব হায়ার স্টাডি রয়েছে, তো সেগুলো আমাদের খুব একটা বেশি দরকার নেই আমাদের জন্য। তবে যেটা জানার দরকার সেটা হচ্ছে কোনোভাবেই এরা এনার্জি লস করে না। এরা বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে, একটা কক্ষপথ নয়, বেশ কয়েকটা কক্ষপথে ঘুরতে থাকে, এবং কোন কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকবে সেগুলো পরবর্তীকালে আমরা একটু পরে আলোচনা করছি। কিন্তু এই যে প্রত্যেকটা কক্ষপথ, যেগুলোর আমরা নাম দিয়েছি এভাবে কে এল এম, এভাবে নাম দেওয়া রয়েছে, কে এল এম এন ওপি কিউ এভাবে চলে যাবে। তো এই কে এল এম এগুলোকে আমরা কি বলছি, এক একটা শক্তি স্তর। কি বলছি, এনার্জি লেভেল বা শক্তি স্তর। এই শক্তি স্তরে আমরা দেখব ইলেকট্রনগুলো প্রত্যেকটা একটা আরেকটার সঙ্গে এভাবে থাকছে এবং নিউক্লিয়াসের চারিদিকে এরা অবিরাম গতিতে ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে আমাদের বোর মডেল, যেটা আরও পরবর্তীকালে এটার আরও খুব বেশি রিভলিউশন হয়, কিন্তু এটা জানলেই মোটামুটি আমাদের চলবে। কিন্তু এখনও আমাদের কিন্তু পরমাণুর মডেল চ্যাপ্টার শেষ হয়নি, কেননা এখনও আমাদের কিন্তু নিউক্লিয়াসের উপর কমপ্লিট কনসেপ্ট আসেনি। আমরা শুধু এখনো পর্যন্ত দেখলাম যে নিউক্লিয়াস ভেতরে একটা পজিটিভ কণা রয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন আমরা পারমাণবিক ভর যখন দেখব, তখন আমরা দেখতে পাবো যে ইলেকট্রন প্রোটন ছাড়াও আরও একটা কিছু জিনিস রয়েছে, যেটা আবিষ্কার করেন পরবর্তীকালে চ্যাডউইক। ঠিক আছে, তো এই চ্যাডউইক ইনি কি করেন, একটা নতুন ধরনের পরমাণু আবিষ্কার করেন, বা একটা নতুন ধরনের কণা আবিষ্কার করেন পরমাণুর মধ্যে, যেটা থাকে ঠিক এই নিউক্লিয়াসটার মধ্যে। অর্থাৎ এই নিউক্লিয়াসটা তৈরি হয়েছে প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে। প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে তৈরি আমাদের এই নিউক্লিয়াসটা, এবং যে নিউট্রন এর কোনো চার্জ নেই, যে কারণে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠাচ্ছিলাম কোনো দিকেই বিক্ষেপ হচ্ছিল না, তাই একে আমরা কোনোভাবেই ধরতে পারছিলাম না। কিন্তু এটা যেহেতু ম্যাগনেটিক ফিল্ড নেই, কিন্তু এর তো একটা মাস রয়েছে, তো সেই মাস থেকেই কিন্তু আমরা এটাকে পরবর্তীকালে ফাঁদে ফেলে ধরতে পেরেছিলাম। অর্থাৎ
পুকুরে যখন আপনারা মাছ ধরতে যান দেখবেন পুকুরের মধ্যে কিছু মাছ থাকে যারা উপরে উপরে থাকে, যাদেরকে খুব সহজেই বড়শি বা ছিপ দিয়ে ধরে ফেলা যায়। কিছু আরেকটু নিচের মধ্যে থাকে, যাদেরকে ধরবার জন্য আমাদেরকে জাল ফেলতে হয়, একটু বেশি কষ্ট করতে হয়। এবং কিছু মাছ থাকে যেগুলো আমাদের সবারই হয়তো খুব বেশি খেতে কষ্ট হয়, যার কাঁটাগুলো খুব শক্ত, যারা এই মাটির মধ্যে লেগে থাকে। তাদেরকে কিন্তু ধরবার জন্য একটাই উপায়, আপনাকে পুরোপুরি জলটাকে নিঃশেষ করতে হবে, তারপরেই মাছগুলোকে তুলে আনতে পারবেন। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমরা কিছু কণা যেটা ইলেকট্রন, তাদেরকে খুব সহজেই ধরলাম, প্রোটনকেও খুব সহজে ধরে ফেললাম, নিউক্লিয়াসকেও খুঁজে পেলাম। কিন্তু এই নিউট্রনকে খুঁজতে আমাদের অনেক বেশি সময় লেগে গেছিলো, প্রায় 1935 খুব সম্ভবত, আমার সালটা একেবারে এক্স্যাক্ট মনে নেই। অর্থাৎ 1900 শতাব্দীর আমাদের স্বাধীনতার, হ্যাঁ 1935, কেননা এই সময় আমাদের দেশের প্রথমবার সংবিধান তৈরি করেছিলেন। তো যাই হোক, ইতিহাসের চ্যাপ্টার, আমি ইতিহাস কভার করছি, দেখবেন আপনারা, আমাদের চ্যানেলে রয়েছে। তো 1935-এ এই সময় চ্যাডউইক এই নিউট্রনটা আবিষ্কার করেন। ঠিক আছে, তো এই, আচ্ছা আরও একটা কথা বলে রাখি সাথে সাথে, যেটা কিন্তু পরীক্ষায় ডাইরেক্টলি প্রশ্ন আকারে আসে, যে আমাদের যে সমস্ত মৌলগুলো রয়েছে, এই মৌলগুলো সবার মধ্যে আমরা প্রত্যেকটা পরমাণুতে, মৌলের প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। কিন্তু এমন কোনো একটা মৌলের নাম বলুন যার পরমাণুতে কোনো নিউট্রন নেই, সেটা হচ্ছে হাইড্রোজেন। অবশ্যই মনে রাখবেন, হাইড্রোজেনের নিউক্লিয়াসে কিন্তু আমরা কোনো নিউট্রন সেভাবে পাই না। যেটারও আরও একটু পরিষ্কার করে বললে বলা যাবে H11, যেটাকে আমরা বলছি প্রোটিয়াম। ঠিক আছে, আমরা জানি কি, এই আইসোটোপ পড়াবো একটু পরেই, প্রোটেরিয়াম, ট্রাইটোরিয়াম, ট্রয়টোরিয়াম, তিনটে আমাদের আইসোটোপ রয়েছে হাইড্রোজেনের। তো এই আইসোটোপগুলো কি, সেগুলো আমি পড়াচ্ছি, একটু পরেই পড়াচ্ছি, খুব বেশি ধৈর্য ধরতে হবে না। যাই হোক, এবার আমরা আসছি যে আমাদের যে পরমাণুর মধ্যে যেটা দেখলাম, বোরের পরমাণুতে আমরা দেখলাম কোনো একটা মৌলের নিউক্লিয়াসের চারিদিকে আমাদের ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। তো কোন কক্ষপথে বা কোন শক্তি স্তরে কটা করে পরমাণু ইলেকট্রন থাকবে, সেটা আমরা কিভাবে বুঝবো? তো তার জন্য একটা ছোট্ট ফর্মুলা, যেটাকে আমরা বলছি 2n²। ওকে, এক্ষেত্রে n যেটা, এটা হচ্ছে শক্তি স্তর, k 1, l 2, m 3, n 4, ডট এভাবে চলবে, অর্থাৎ ও 5 এভাবে চলতে থাকবে। অর্থাৎ এই যে n এর ভ্যালু আমরা এখান থেকে পাবো। তো k অর্থাৎ প্রথম কক্ষপথে 1 এর ভ্যালু, n এর ভ্যালু কি 1, অর্থাৎ 2 × 1² সমান 2। দ্বিতীয় কক্ষপথে 2 × 2², 2 দুগুণে 4, দুগুণে 8, 2 × 3² যেটা নেক্সট, যেটা সেটা আমরা পাচ্ছি কত, আচ্ছা এখানটাতে লিখছি 2 × 3² 18। তো এইভাবে কিন্তু শক্তি স্তরে থাকবে। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই যে থার্ড কক্ষপথে আমরা দেখলাম 18, বা তারপরে আমরা দেখব 4 4 16 দুগুণে 32। তো লাস্ট কক্ষপথে কি 16 বা 32 পরিমাণ ইলেকট্রন থাকবে? অবশ্যই থাকবে না। লাস্ট কক্ষপথে বা বহিস্থ কক্ষপথে শুধুমাত্র কিন্তু 8টি ইলেকট্রন থাকতে পারবে। এবার আপনারা বলবেন এটা আবার কি, এটা আবার নতুন কি বলছেন? এটা হচ্ছে যখন আমরা পরমাণুর পিরিয়ডিক টেবিল দেখব, তখন আমরা বুঝতে পারবো। দেখুন, কিছু কিছু জিনিসের একেবারে ডাইরেক্ট কনসেপ্ট আপনি পাবেন না, কিছু কিছু অ্যাজাম্পশন আপনাকে করতেই হবে। পরমাণুর যখন আমরা মৌলের দেখব পিরিয়ডিক টেবিল, তখন আমরা দেখব সেখানে 8টা এভাবে কলাম রয়েছে। তো এই 8টা কলাম এভাবে যোজক ইলেকট্রন হিসেবে আমরা দেখব, এবং সেই যোজ্যতা কি সেটাও আমি বলছি। এই যে বাইরের 8টা রয়েছে, সেগুলোই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেগুলোকে আমরা যোজক ইলেকট্রন বলে থাকি। তো এই যোজক ইলেকট্রন নিয়ে আমরা কথা বলবো এক্ষুনি। তবে আমরা যেটা বলে দিলাম, যে অনেক সময় ডাইরেক্টলি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসে। আমার মনে পড়ে, আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম RRBর জুনিয়র ইঞ্জিনিয়ার, যদি আমি সেটা সেকেন্ড স্টেজ পাস করতে পারছিলাম নি, জাস্ট ফার্স্ট স্টেজ ক্লিয়ার করতে পেরেছিলাম, সেকেন্ড স্টেজে আমি ক্লিয়ার করতে পারিনি সে সময়। তখন জাস্ট আমি প্রিপারেশন শুরু করেছিলাম। যাই হোক, সেটা যে কারণেই হোক, তো ফার্স্ট স্টেজে আমার খুব ভালো মনে রয়েছে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া হয়েছিল। MCQ টাইপ ছিল এবং তার মধ্যে 4টে অপশান ছিল। যাই হোক, এভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে দিলে ডাইরেক্ট 2n² ফর্মুলা ফেলবেন
এবং শুধু মাথায় একটাই জিনিস রাখবেন, বাইরের কক্ষপথে শুধুমাত্র সর্ববহিস্থ যে বাইরের কক্ষপথ সেখানে শুধুমাত্র 8টাই ইলেকট্রন থাকতে পারে। ওকে, এটা নিয়ে আর কোনো কারো সমস্যা রইল? আচ্ছা, অনেক দূর আমরা চলে এসেছি, কিন্তু আরও একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এই যে অ্যাটমগুলো আমরা দেখছি, এই অ্যাটমগুলো যেগুলো নিয়ে আমরা এত কথা বলছি, অ্যাটমের ভেতরে আমরা চলে গেছি যে অ্যাটমগুলো ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি। এরপরে আমরা ডাইরেক্ট আসবো ইলেকট্রন প্রোটন নিউট্রনের চার্জ বা যা কিছু এর পরেই বলবো। তবে তার আগে একটা কথা বলে নেওয়ার দরকার, যেটা বলা হয়নি। এই যে মৌল যৌগ এগুলো নিয়ে আমরা বারবার কথা বলছি, এগুলো নিয়ে আপনাদেরকে ক্লিয়ার একটা কোনো ইনস্ট্রাকশান দেওয়া হয়নি বা জিনিসটা কী সেটা আপনাদেরকে বলা হয়নি। তো এই যে আমরা অ্যাটম দেখছি, তো যখন একটা বা দুটো দুটো অ্যাটম যখন পাশাপাশি এভাবে কোনো বন্ধনে যুক্ত হয়, আমরা দেখেছি তো বিভিন্নভাবে বন্ধনে যুক্ত হয়, এভাবে 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 যুক্ত হয়। এটা কি এভাবে লিখে দিতে পারি, CH3। ওকে, এইভাবে যে আমরা পাচ্ছি বিভিন্ন মৌলগুলো বা বিভিন্ন যৌগগুলো, যখন আমরা পাচ্ছি, যখন আমরা কি দেখছি কার্বনের একটা মলিকিউল, তার সাথে আমরা কি দেখছি হাইড্রোজেন, এইভাবে যখন আমাদের তৈরি হচ্ছে, তখন আমরা কি দেখছি একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সঙ্গে জুড়ছে। এবং কি হতে পারে, হাইড্রোজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, আবার হাইড্রোজেন অন্য কোনো কারোর সাথে অ্যাটমের সঙ্গে যুক্ত হতে পারে। যেটা আমাদের আগেও আমি বলেছিলাম যে সমানুপাত যখন সূত্রটা আমি পড়াচ্ছিলাম, সমানুপাত সূত্রেও আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে কিন্তু এরা যুক্ত হতে পারে। তো যেটা আমি বলছিলাম যে এতক্ষণ, যে যদি একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সঙ্গে যদি জুড়ে গিয়ে যেটা তৈরি করে, সেটাকে আমরা কি বলি, অর্থাৎ দুটো পরমাণু যখন যুক্ত হয় তখন আমরা তাকে কি বলি, একটা অণু বলি। অর্থাৎ আমরা পরমাণুর ফ্র্যাকশানে চলে গিয়েছিলাম, কিন্তু পরমাণুগুলো যখন যুক্ত হয় তখন তাকে কি বলে এটা বলা হয়নি। তো যাই হোক, এই যে দুটো অণু যখন, দুটো পরমাণু যখন আমাদের মিশছে, দুটো পরমাণু যখন তাদের মধ্যে বন্ড করছে, তখন এটাকে আমরা কি বলছি, অণু, যেটাকে আমরা ইংলিশে কি বলছি, মলিকিউল। তো এই যে মলিকিউল, যেটা আমরা দেখতে পেলাম যে দুটো অণু মিলে আমাদের মলিকিউল তৈরি করছে। এবার আমরা দেখছি যে দুটো মলিকিউল বা দুটো পরমাণু, একটা এক ধরনের আরেকটা অন্য ধরনের, দুটো যদি আমাদের ডিফারেন্ট টাইপের যদি হয়ে থাকে, তখন আমরা তাকে কি বলি, যৌগিক অণু। যেমন সি আর এইচ, এই দুটো ডিফারেন্ট, কার্বন এবং হাইড্রোজেন দুটো সম্পূর্ণ ডিফারেন্ট। এই দুটো যখন আলাদা আলাদা আমাদের পরমাণু এভাবে যুক্ত হচ্ছে, বন্ড করছে, তখন আমরা তাকে কি বলছি, যৌগিক অণু বা কম্পাউন্ড মলিকুল। আর দুটো যখন, একটু মুছে দিই জায়গাটা, দুটো যখন সিমিলার, যেটা আমি এখানে আঁকা ছিল, যে দুটো যখন আমার সিমিলার কাইন্ড যখন পরমাণু আমাদের বন্ড করছে, তখন আমরা কি দেখছি, অর্থাৎ দুটোই এরকম, তখন আমরা কি দেখছি, তখন আমরা সেটাকে কি বলছি, তখন আমরা তাকে বলছি এলিমেন্ট। একে আমরা বলছি এলিমেন্ট। আর দুটো যখন ডিফারেন্স, তখন আমরা তাকে বলছি কম্পাউন্ড। ঠিক আছে, তো এলিমেন্ট আর কম্পাউন্ড নিয়ে আর আশা করি কোনো অসুবিধা থাকলো না। এবার এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলছি ধাতু, একটাকে বলছি অধাতু, আরেকটাকে বলছি ধাতু গল্প। ধাতু, অধাতু আর ধাতু গল্প। এবার বলবেন ধাতু, অধাতু, ধাতু গল্প এগুলো কি? এগুলো আমরা প্রত্যেকটার আলাদা আলাদা করে পড়ব, কিন্তু এখন আপাতত আমি বলে রাখি যে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা এদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। অর্থাৎ ধাতুর মধ্যে কিছু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, অধাতুর মধ্যে কিছু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। কিন্তু এই ধাতু গল্প, যেটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো কি হচ্ছে, এদের মধ্যে ধাতু এবং অধাতু দুজনেরই ক্যারেক্টারিস্টিক কিন্তু এদের মধ্যে রয়েছে, যে কারণে এদেরকে ধাতুও বলা হয় না, আবার অধাতুও বলা হয় না। এদেরকে আমরা বলি ধাতু গল্প। কেউ কি আমাকে কমেন্ট করে একটা ধাতু গল্পের নাম বলতে পারে?
কেউ আমাকে কমেন্ট করে একটা ধাতুকল্পের, প্রত্যেকেই আমাকে একটা দুটো করে ধাতুকল্পের নাম ডেসক্রিপশন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কিন্তু। ওকে, তাহলে আপনারা যারা সবাই আমাকে বলছিলেন বা অনেকেই যা হয়তো এতক্ষণ পর্যন্ত ভাবছো যে আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে এবার কমপ্লিট কথা আসুক, যেগুলো পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম, সেই জিনিসগুলোকে আমরা খুব ভালোভাবে জানবো। তো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এই তিনটে আমাদের, এদেরকে আমরা ইলেকট্রনকে কিভাবে লিখি, ই নেগেটিভ। ওকে, ই নেগেটিভ এই আকারে আমরা লিখি। প্রোটনকে আমরা কি লিখি, পি পজিটিভ আকারে, এবং নিউট্রনকে ডাইরেক্ট ছোটো হাতের এন দিয়ে আমরা লিখি। ইলেকট্রনের চার্জ আমরা আগেও বলেছিলাম, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটন পজিটিভ এবং নিউট্রন এর কোনো চার্জ নেই। এবার আপনারা বলবেন চার্জটা ঠিক কত? চার্জটা দেখুন, ইলেকট্রন আর প্রোটনের প্রায় সমান সমান, 1.6 × 10⁻⁻19 কুলম। অবশ্যই কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস এবং প্রোটনের ক্ষেত্রে প্লাস, যেটা আমি চিহ্নটা দিতে ভুলে গেছি। তো ইলেকট্রনের ক্ষেত্রে -1.67 × 10⁻⁻19 এবং প্রোটনের ক্ষেত্রে +1.67 × 10⁻⁻19, এবং নিউট্রনের ক্ষেত্রে আমরা যেটা জানি এর কোনো চার্জ নেই। এবং এবার আমরা আসছি মাসের ব্যাপারে। দেখুন, যে আমাদের ইলেকট্রন খুবই ছোট এবং এদের ভর খুবই কম হয়, অর্থাৎ এদের মাস কিন্তু খুবই কম হয়, যে কারণে কিন্তু এরা যখন বাইরের কক্ষে দ্রুত গতিতে ঘুরতে থাকে তখন এদের মধ্যে এনার্জি লস হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। ঠিক আছে, তো যেটা আমরা দেখছিলাম যে ইলেকট্রনের মাস, যেটা হাইড্রোজেনের একটা পরমাণু। এবার আমরা বলবেন হাইড্রোজেন কেন নিলাম? কেননা হাইড্রোজেনে অর্থাৎ একটা ইলেকট্রন থাকছে, একটা প্রোটন থাকছে। অর্থাৎ একটা প্রোটন, দেখুন ইলেকট্রনের ভর তো খুবই কম, তো ইলেকট্রনকে যদি আমরা ছেড়ে দিই তাহলে একটা প্রোটনের যে পরিমাণ ভর তার 2000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/2000 টাইম অফ হাইড্রোজেন অ্যাটম, এই পরিমাণ ভর হচ্ছে এটা এর। এবং সেটাকে যদি আমরা দেখি 9.1 × 10⁻31, অবশ্যই দেখুন -31 কেজি। এবং আমরা যদি দেখি প্রোটনের এবং নিউট্রনের এই দুজনের ভর কিন্তু সমান, এবং প্রোটনের ক্ষেত্রে যেটা দেখছি 1.67 × -27, এবং সেটাও হচ্ছে এক্ষেত্রেও আমরা দেখছি 1.67 × -27 কেজি। এবং এক্ষেত্রে দেখুন 27, এবং এটা দেখুন -31, 27-এর পর 31 অর্থাৎ 4, আপনারা দেখতেই পাচ্ছেন 1/2000 টাইম, 4 ভাগ 1/2000 টাইম। এটা হচ্ছে, যে কারণেই আমরা ইলেকট্রনের ভরকে সেভাবে ধরি না, অর্থাৎ ইলেকট্রনের ভরকে আমরা খুবই নগণ্য ধরি। যেমন নিউট্রনের চার্জকে আমরা নিউট্রাল ধরি, তেমনই ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের যে এর ভর রয়েছে এটাকে আমরা একেবারে নগণ্য ধরে নিই। তো এই কটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা আসছি ভ্যালেন্সি, যেটাকে আমরা বলছি যোজ্যতা। এই ভ্যালেন্সি বা যোজ্যতা জিনিসটা কি, এটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা কি দেখলাম, পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো কিভাবে রয়েছে, প্রথমেরটায় 2টো, তারপরেরটায় 8টা, এবং তারপরে আমি যেমন আমরা যদি সোডিয়াম পরমাণুর কথা ভাবি, এর ক্ষেত্রে এর পর্যায় সারণীতে এর স্থান কত নম্বরে, 11 নম্বরে, অর্থাৎ এক্ষেত্রে 11টি ইলেকট্রন রয়েছে। এবার আমরা যদি পরমাণুর এই সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি পাচ্ছি, 2, 8, 1, তাই তো। তো 2, 8, 1 পাচ্ছি, অর্থাৎ প্রথম কে কক্ষপথে 2, এল কক্ষপথে 8, এম কক্ষপথে 1, অর্থাৎ এক্ষেত্রে আমরা বাইরের কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন পাচ্ছি। এবং আমরা যদি দেখি 9 যার রয়েছে তার ক্ষেত্রে আমরা কি দেখব, 2 এবং 7, অর্থাৎ আমরা যদি এখানে আর একটা পরমাণু
নিউক্লিয়াস আঁকি 2 এবং 1 2 3 4 5 6 7, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এর যেটা সবার বাইরের কক্ষে 8 রেখে তারা কি করে নিজেদেরকে স্টেবল করে নিতে চায়, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো নিজেদেরকে তৈরি করে নিতে চায়। যে কারণে এরা কি করে নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি করে। এই যে বন্ডটা এরা তৈরি করে, এই যে বন্ডটা এরা তৈরি করে, যেটা আমি দেখালাম এইভাবে এরা যখন বন্ড তৈরি করে তখন কি করে, এর একটা ইলেকট্রনের সঙ্গে এর একটা ইলেকট্রনের বন্ড করে নেয়, যার ফলে এই ইলেকট্রনটা কখনো একে দরকার হলে একে দেবে, আবার এর যদি কখনো ইলেকট্রন ছাড়ার প্রয়োজন হয় একে ইলেকট্রনটা ছাড়তে পারে। যে কারণে এদের মধ্যে কিন্তু একটা বন্ড তৈরি হয়, এবং এই কারণে যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো ছিল, এই বাইরের কক্ষপথের যে ইলেকট্রন এগুলোকে আমরা বলি যোজক ইলেকট্রন, এবং যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার ক্ষমতা থাকে সেটাকেই আমরা বলছি কি বলছি, যোজ্যতা। অর্থাৎ কত পরিমাণ ইলেকট্রন কোনো একটা পরমাণু সে গ্রহণ করতে পারে বা বর্জন করতে পারে, সেইটাকেই কিন্তু আমরা বলছি তার যোজ্যতা। অর্থাৎ কত একটা পরমাণুর মধ্যে ঠিক কতগুলো পরিমাণ আমরা কি করছি, ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করাচ্ছি, সেটাকেই আমরা যোজ্যতা বলছি। এবার আমরা দেখে নিই যোজ্যতা ঠিক কোন পরমাণুটার ক্ষেত্রে কতগুলো করে কিভাবে হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমরা যদি মোটামুটি প্রথম 10টা বা 11টা নিই, তাহলে আমরা কি দেখব, প্রথমে আমরা কি দেখছি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই 5টা দেখি আপাতত। আচ্ছা, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে 1, হিলিয়ামের ক্ষেত্রে 2, ইলেকট্রন সংখ্যা আগে বলছি, অর্থাৎ 2কে আমরা কিভাবে ভাগছি, 2 + 0, এটাকে কিভাবে করছি 1, এটাকে কিভাবে করছি 3, 3কে কিভাবে করছি 2 1, 4 2 2 2 3 2 4, সাথে আমাদের কত পাচ্ছি 2 5 2 6 2 7 2 8 2 8 1, অর্থাৎ এইভাবে চলে আসছে। এভাবে আমাদের যদি চলে তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, এর বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন, এবং সেই কি করছে, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, অর্থাৎ এটা কি আমাদের হয়ে গেল, এর যোজ্যতা 1। হিলিয়াম, এটা কি নিষ্ক্রিয় গ্যাস, এর বাইরে কিচ্ছু নেই, তাহলে এর হয়ে গেল 0। লিথিয়াম, বাইরে একটি, যোজ্যতা 1, এর বাইরে 2টি, যোজ্যতা 2, এর বাইরে 3টি, যোজ্যতা 3। এইবার এক্ষেত্রে দেখুন 4, এ 4টা নিতেও পারে, 4টা দিতেও পারে। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হচ্ছে 5, তো 5টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করা অনেক বেশি সহজ, তাই এর ক্ষেত্রে 8 হতে গেলে কটা নিতে হবে 3, অর্থাৎ এক্ষেত্রে আমাদের হয়ে গেল যোজ্যতা 3, এক্ষেত্রে 2, এক্ষেত্রে 1, এটা আবার 0। হিলিয়াম নিয়ন দুটোই নিষ্ক্রিয় হলো, সোডিয়াম আবার হয়ে গেল এর ক্ষেত্রে 1, অর্থাৎ এভাবেই কিন্তু আমাদের যোজ্যতাগুলো হয়ে থাকে, যোজ্যতাগুলো কিন্তু এভাবেই আমাদের হয়ে থাকে। কারো কোনো অসুবিধা থাকলে এখনই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই কমেন্টের উত্তর দেবো। আর এইভাবে কিন্তু যদি লিখে নেওয়ার দরকার হয় বা স্ক্রিনশট নেওয়ার দরকার হয়, অবশ্যই এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো এবার আমরা দেখে নিচ্ছি পারমাণবিক সংখ্যা কাকে বলছি, অর্থাৎ বেশ কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এই যে জিনিসগুলো, যেগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে এবং যেগুলো নিয়ে কিন্তু খুব বেশি আমাদের সমস্যা হয়, সেই জিনিসগুলো নিয়ে এবার আমরা কথা বলবো।
এবার আমরা কথা বলবো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে। সবার প্রথমে আমরা আসছি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আমরা কাকে বলছি? পারমাণবিক সংখ্যা যেটার আরও একটা নাম রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? পরমাণু ক্রমাঙ্ক। অর্থাৎ পারমাণবিক সংখ্যার আরও একটা নাম কি রয়েছে? পরমাণু ক্রমাঙ্ক। এর আরও একটা নাম রয়েছে যেটা বললে আপনারা এখনই বুঝতে পারবেন, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। অর্থাৎ কোনো আমাদের যে পরমাণু রয়েছে তার মধ্যে ঠিক কতগুলো পরিমাণ প্রোটন রয়েছে সেটাকেই আমরা বলছি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এগুলো কিন্তু বের করতে দেয় অনেক ক্ষেত্রে। তো কিভাবে বের করতে হবে অবশ্যই কিন্তু আমি সেটা শেখাবো। তার আগে আমি আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা জিনিসটা কি? তো আমরা দেখব কোনো একটা বস্তুর নিউক্লিয়াসের মধ্যে, দেখুন যেহেতু আমরা যদি দেখি কোনো একটা পরমাণুর ভর কি হবে? পরমাণুর ভর বা মাস, সেটা সমান কি? প্রোটনের ভর প্লাস ইলেকট্রনের ভর প্লাস নিউট্রনের ভর। এবার আমরা জানি ইলেকট্রনের যে ভর সেটা খুবই নগণ্য, অর্থাৎ এটাকে যদি আমরা বাদ দিই তাহলে দেখব প্রোটন আর নিউট্রন এর যে দুটোর ভর সেটাকেই আমরা বলছি পরমাণুর ভর বা ভর সংখ্যা। অর্থাৎ পরমাণুর মধ্যে যে প্রোটন এবং নিউট্রন রয়েছে এই দুজনের যে সমান, দুজনের মাসকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা আমাদের কি জানলাম? পরমাণুর প্রোটন এবং নিউট্রন এই দুটোর যে ভর সেই দুটোকে আমরা যদি যোগ করি সেটাকেই আমরা বলছি পরমাণুর ভর সংখ্যা। এবার আমরা যদি কোনো একটা পরমাণুর যদি লিখতে হয় যে কোনো একটা পরমাণুর কথা, যেমন যেটা আমি বলেছিলাম একটু আগে যে হাইড্রোজেন আমি যেটা বলেছিলাম যে H11, অর্থাৎ এর ক্ষেত্রে এক যেটা নিচে রয়েছে এটাকে আমরা বলছি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, আর এটাকে আমরা কি বলছি? ভর সংখ্যা। এবং এটা আমাদের কি? মৌলের চিহ্ন। এটা কি? চিহ্ন। অর্থাৎ এভাবে এটা কখনো এভাবেও লেখা হতে পারে, আবার এভাবেও লেখা হতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, দুটো সেম জিনিস। ওকে, তো মাথায় যেটা থাকছে সেটাকে আমরা বলছি ভর সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বস্তুর নিউট্রন প্লাস প্রোটন, এবং পারমাণবিক সংখ্যা যেটা সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। যেহেতু আমরা জানি যত পরিমাণ ইলেকট্রন থাকে তত পরিমাণই আমাদের প্রোটন থাকে, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। এবার যদি কখনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে কোনো একটা বস্তুর বা কোনো একটা পরমাণু দেওয়া হলো, এভাবে একটা চিহ্ন দিয়ে দেওয়া হলো, তারপর বলা হলো এর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত বের করতে হবে, তখন আমরা কিভাবে বের করব? যেমন কোনো একটা মৌল আমাদেরকে নাম জানা নেই, আমরা তার ক্ষেত্রে কি করছি? আমরা সেক্ষেত্রে একটা বের করছি, যেমন X4020। ওকে, অর্থাৎ এর ক্ষেত্রে নিচের যেটা 20 সেটা হচ্ছে ইলেকট্রন বা প্রোটন, আর একটা কি উপরে এটা যেটা রয়েছে সেটা কি? ভর সংখ্যা। ওকে, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা আমরা কি জানি? ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন। এবার আমার যদি নিউট্রনটা বের করতে হয় তাহলে আমরা কি করব? আমরা যদি 40 থেকে 40 থেকে আমরা 20 মাইনাস করে দিই তাহলে 20 যেটা পাচ্ছি সেটা হচ্ছে এর নিউট্রন সংখ্যা। সিমিলারলি আমি আরও একটা এক্সাম্পল দিই এর ক্ষেত্রে। তো এর ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছিলাম পরমাণুর যেটা 20 পেলাম, এটা হচ্ছে ক্যালসিয়াম ছিল। ওকে, আপনারা এটা কিন্তু অবশ্যই 20 নয় 30 পর্যন্ত অবশ্যই কিন্তু মুখস্থ রাখবেন, কোনটার ইলেকট্রন সংখ্যা কত সেটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবেন, অন্তত 30 পর্যন্ত। ঠিক আছে, এর ক্ষেত্রে আরও একটা আমি আপনাদেরকে সহজ ট্রিক বলে দিই যেভাবে আমি মনে রাখি।
আপনারা প্রত্যেকটা প্রথম অক্ষরগুলোকে একভাবে লিখবেন একটা খাতার মধ্যে, যেমন এ হা, হাইড্রোজেনকে হা বলছি, হাইড্রোজেন হা, হিলিয়ামকে হি বলছি, লিথিয়ামকে লি বলছি। এইভাবে হা হি লি আমরা যদি পরপর মুখস্থ করতে পারি, আমি আপনাদেরকে পুরো 30 পর্যন্ত আমি মুখস্থ বলে দিতে পারবো। এটা কিন্তু আমি একদম ক্লাস 9-এ মুখস্থ করেছিলাম, আমার খুব মনে আছে। তো সেই সময় থেকে আমি এখনও পর্যন্ত ভুলিনি এবং আমার খুব কাজে লেগেছে, এবং আমি থ্যাঙ্কস আমার সেই স্যারকে যিনি আমাকে এটা শিখিয়েছিলেন। তো যাই হোক, হা হিলি বেবো কানা অফলোনি সোমে সিফোসাক্লো, ভাবছেন এগুলো কী বলছি, মন্ত্র বলছি নাকি? তো এইভাবে কিন্তু আমরা কিন্তু পুরোটা মনে রাখতে পারি। এরপরে আমি আরও একটা উদাহরণ দিই, যে পটাশিয়াম 39 39 19, এটা যদি আমাদের হয় সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বা প্রোটন, এবং নিউট্রন সংখ্যা কত বেরোচ্ছে, 39 - 19, এক্ষেত্রেও 20। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন, এগুলো নিয়ে আর কোনো সমস্যা রইল না, যে কোনটা ইলেকট্রন সংখ্যা, কোনটা প্রোটন সংখ্যা, কোনটা নিউট্রন সংখ্যা, এবং কোনটাকে কি বলে, সেগুলো নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। এবার আমরা কথা বলবো যে দেখুন এক্ষুনি যে উদাহরণটা আমি দিলাম, সেই উদাহরণটা যদি আমি আবার নিই, ক্যালসিয়াম 2040 এবং পটাশিয়াম 39 19, এক্ষেত্রে আমরা যদি নিউট্রন সংখ্যা দেখি, দুটোর ক্ষেত্রেই 20 বেরোচ্ছে। অর্থাৎ এমন কিছু মৌল রয়েছে, বা এমন কিছু মৌলগুলো রয়েছে যারা, তাদের মধ্যে যদি আমরা নিউট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই, তখন দেখব তাদের নিউট্রন সংখ্যা একই আসছে। তো সেই ধরনের বস্তুগুলোকে আমরা কি বলছি, আইসোটোন। অর্থাৎ যেই সব পরমাণু বা যেই সব মৌলগুলোর মধ্যে নিউট্রন সংখ্যা সমান হবে তাদেরকে আমরা বলবো আইসোটোন। এবং আরও কিছু পদার্থের কথা আমি বলবো, যেমন C12 6 এবং C14 6, C14 আইসোটোপ, যেটা কার্বন ডেটিংয়ের জন্য আমাদের কাজে লাগে। এক্ষেত্রে দেখুন দুটোর ক্ষেত্রেই কি দেখতে পাচ্ছি, প্রোটন সংখ্যা সমান। তো দুটোর ক্ষেত্রেই যখন প্রোটন সংখ্যা আমাদের সমান হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো আইসোটোপ। অর্থাৎ আইসোটোপের ক্ষেত্রে আমরা দেখব প্রোটন সংখ্যা সমান, আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান। দেখুন মনে রাখার আরও একটা ছোট ট্রিক বলে দিই, আইসোটোপ এক্ষেত্রেও প রয়েছে এবং প্রোটনেও প রয়েছে, এবং আইসোটোন এক্ষেত্রেও ন রয়েছে এবং নিউট্রনের ক্ষেত্রেও ন রয়েছে বা এন রয়েছে। এভাবেও কিন্তু আপনারা মনে রাখতে পারেন। আরও একটা আমি ছোট ট্রিক বলে দিই, যে আইসোবারের ক্ষেত্রে দেখুন এখানেও র রয়েছে এবং ভর সংখ্যা এখানেও র রয়েছে। তো গুলো সব কি হচ্ছে, আমাদের সেম হচ্ছে, পগুলো, অর্থাৎ প্রোটন, আইসোটোপ, আইসোবার, ভর সংখ্যা, অর্থাৎ যার ভর সংখ্যা যাদের সমান হচ্ছে, সেই সমস্ত যে আমরা মৌলগুলোকে পরপর একসাথে বলছি তাদেরকে আমরা বলছি আইসোবার। আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান, আইসোটোন নিউট্রন সংখ্যা সমান, আইসোবার ভর সংখ্যা সমান। তো এগুলো নিয়ে আর কোনো সমস্যা রইল? তো আইসোবারের একটা আমি উদাহরণ দিই, যেমন এখানটাতে দিই আর্গন। তো আরও একটা উদাহরণ দিই, যেমন আর্গন 14 18, এটার সঙ্গে আমরা যদি দেখি ক্যালসিয়াম, যেটা আমি এখানে লিখেছিলাম ক্যালসিয়াম 40 20, তো এর দুজনের ক্ষেত্রেই ভর সংখ্যা আমাদের সমান হচ্ছে, অর্থাৎ এরা কিন্তু একজন আরেকজনের আইসোবার হয়ে যাচ্ছে। অর্থাৎ আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নিয়ে কোনো সমস্যা রইল না। এবার আমি বলে রাখি, এই তিনটে জিনিস বইয়ের মধ্যে পাওয়া যায়। আরও একটা জিনিস যেটা বইয়ের মধ্যে পাওয়া যায় না, সেটাকে বলে আইসো ইলেকট্রন। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব, বিভিন্ন মেটেরিয়ালসের ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা সমান পাই, যেমন বাইরের কক্ষের যে ইলেকট্রন সংখ্যা সেটাকে আমরা বলছি। যেমন ধরুন আমি এক্ষুনি যে উদাহরণটা নিয়েছিলাম 9 আর 11, অর্থাৎ ফসফরাস আর সোডিয়াম, ফ্লোরিন আর সোডিয়াম, এই দুটোর ক্ষেত্রেই আমরা যেটা দেখব, যদি আমরা 2 7 2 8 1, অর্থাৎ এর ক্ষেত্রেও দেখুন যোজক ইলেকট্রনের সংখ্যা 1 এবং এর ক্ষেত্রেও যোজক ইলেকট্রনের সংখ্যা 1, এই দুটোকেই আমরা বলছি একসঙ্গে আইসো ইলেকট্রনিক আয়ন। তো এটা জানার খুব একটা বেশি দরকার নেই,
এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তো এতক্ষণ পর্যন্ত যা যা আমি পড়ালাম, তো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, এবং তোমাদের যা কিছু মতামত বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমাকে, খুবই ছোট সেট আপ, আমরা চেষ্টা করছি গ্রো করবার। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের কাজে এসে থাকে উপকারে এতটুকুও, অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ভিডিওটা লাইক করবে এবং তোমাদের মতামত দিতে কিন্তু ভুলবে না। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখুন, এতদিন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে জড় পদার্থের উপর কিন্তু আমরা কথা বললাম, যে জড় পদার্থগুলো কীভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। এবার আমরা দেখব জীবিত বস্তুগুলো, যেগুলো জীবিত বস্তু সেগুলো কিভাবে ছোট ছোট অংশ দিয়ে তৈরি, সেগুলো আমরা দেখব। অর্থাৎ প্রথম দিনে আমরা দেখব কোষ চ্যাপ্টার। এই কোষ চ্যাপ্টার নিয়ে আমরা কিন্তু পুরোপুরিভাবে দেখব, এবং সেখানে যে সমস্ত ছোট ছোট পদার্থগুলো রয়েছে, ছোট ছোট কণাগুলো রয়েছে, অঙ্গাণুগুলো রয়েছে, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, গড ব্লেস ইউ অল, স্টে সেফ অ্যান্ড ঘরের বাইরে বেরোলে অবশ্যই অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন। চলুন দেখা হচ্ছে ততক্ষণের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।